আমেরিকার শেষ পর্যন্ত নাক কাটা গেল কি ইরানে? নাকি ডোনাল্ড ট্রাম্পের নাক কাটা পড়ছে ইরানে? আজ পাকিস্তানে এসে বসে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, কিন্তু ইরানের কোনো খবর নেই। এমন একটি সময় এসছে যে ইরানের পথ চেয়ে আছে আমেরিকা। বিষয়টা ভাবতে কেমন লাগে একবার চিন্তা করেন তো। আমেরিকা ইরানের পথ চেয়ে আছে, ইরান নয়। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমান্বয়ে একা হয়ে পড়ছেন। অন্যদিকে পৃথিবীতে ইরানের গ্রহণযোগ্যতা ক্রমান্বয়ে বাড়ছে। পাশাপাশি আমেরিকার যারা মিত্র ছিল তারাও আমেরিকার হাত ছেড়ে দিতে শুরু করেছে। এই যুদ্ধ ইরানকে দিয়েছে অনেক কিছু, আমেরিকা শূন্য হাতে। আজকের পুরো লাইফটি আমি আপনাদের সেই বিষয়ে যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করব, এবং আগামী কয়েক ঘন্টা কেন খুব ক্রুশিয়াল টাইম সেটা আমি আপনাদেরকে সংবাদের মাধ্যমে জানাবার চেষ্টা করব। এছাড়া থাকবে আজকের নতুন অনেকগুলো খবর। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে বলেছিল সোমবার, ইরানের আওয়াজ সে না পেয়ে পরে বলল আমাদের শান্তি চুক্তি মঙ্গলবার হতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসছেন দুজন প্রতিনিধি, স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জয়ারেড কুশনার। কিন্তু ইরানের কোনো প্রতিনিধি দল পাকিস্তানে প্রবেশ করেনি। ইরান বলেছে আমরা এ ফেক শান্তি চুক্তিতে বসতে রাজি নই। যতক্ষণ পর্যন্ত আমাদের শর্ত আমেরিকা না মানবে আমরা এই শান্তি চুক্তিতে বসবো না। এটি একটি লোক দেখানো শান্তি চুক্তি। ইরানের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন স্পিকার, অন্যজন পররাষ্ট্রমন্ত্রী, দুজনের বক্তব্যে সেই বিষয়টি স্পষ্ট হয়েছে। কিন্তু আমেরিকার অন্যতম আরেকজন ডেলিগেট, ভাইস প্রেসিডেন্ট, তিনি কোথায়? জেডি ভ্যান্স। বলা হচ্ছে তিনি এখনো বিমানে ওঠেননি, কারণ যতক্ষণ না ইরান এই সফরে পাকিস্তানে আসছেন এই গ্রিন সিগন্যাল না পাচ্ছে ততক্ষণ মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনি আসছেন না ইরান আমেরিকা কি বলে পাকিস্তানে। যখন বোঝা যাবে জেডি ভ্যান্স আকাশে উড়াল দিচ্ছেন, তার বিমানে পা রাখছেন, তখন বোঝা যাবে নেপথ্যে ইরান আমেরিকাকে গ্রিন সিগন্যাল দিয়েছে। বিষয়টি মোটামুটি এরকমই হচ্ছে, আপাতত দৃষ্টিতে তাই মনে হয়। যে মার্কিন প্রেসিডেন্ট বারবারই বলছেন ইরানের সাথে চুক্তি হয়ে যাচ্ছে, চুক্তি হয়ে যাবে, চুক্তি হয়ে যাচ্ছে, চুক্তি হয়ে যাচ্ছে, সেই প্রেসিডেন্ট ট্রাম্প অবশেষে বুঝলেন ইরান তার কাছে নতি স্বীকার করছে না, বরং তাকে নতি স্বীকার করতে বাধ্য করছে। একদম সহজ বাক্যে বুঝিয়ে বললাম আপনাদের। মার্কিন প্রেসিডেন্ট গত কয়েকদিনে তার সবগুলো বক্তব্যে দুটো স্পেশাল ওয়ার্ড ইউজ করেছেন। এক, শান্তি চুক্তি, দ্বিতীয়, ইরানকে ধ্বংস। বারবারই তিনি ইরানকে হুমকি দিয়েছেন। কখনো বলেছেন পাথরের যুগে পাঠাবেন, কখনো বলেছেন পুরো ইরানের মানচিত্র থেকে মুছে ফেলবেন, কখনো বলেছেন বোম্বিং করে পুরো ইরানকে ধ্বংস করে ফেলবেন, কখনো বলেছেন বিশ্ব সভ্যতা থেকে ইরানকে মুছে ফেলবেন। ইরান তার উত্তরে মুখে কিছু বলেনি, শুধু কাজ করে গেছে। ডোনাল্ড ট্রাম্প যখন হরমুজ প্রণালীতে নৌ অবরোধ শুরু করলেন, এরপর পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে বসলেন, অর্থাৎ ইরান এবং আমেরিকার মধ্যে মধ্যস্থতা করলো পুরো পাকিস্তান। একদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, অন্যদিকে ফিল্ড মার্শাল আসিম মনির। ইরান বলল যতক্ষণ আমেরিকানরা হরমুজ প্রণালী থেকে বেরিয়ে না যাবে আমরা হরমুজ খুলে দেব না। আসিম মনির এই বিষয়টি টেলিফোনে বললেন প্রেসিডেন্ট ট্রাম্পকে, যে আপনি হরমুজ প্রণালী থেকে নৌ অবরোধ প্রত্যাহার করলে বা চলে গেলে ইরান হরমুজ খুলে দেবে, তবে ইরান টোল আদায় করবে।
যে শর্ত ইরান, সেই শর্তই থাকবে ইরান। ডোনাল্ড ট্রাম্প বলেন ওকে ফাইন, আমি হরমুজ থেকে চলে যাব। ইরান হরমুজ খুলে দেওয়ার ঘোষণা দিল। 24 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু আমেরিকা হরমুজ ত্যাগ করেনি, বরং আরো ওয়ারশিপ, অ্যাটাকিং হেলিকপ্টার, আরো কমান্ডো এ অঞ্চলে আনতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্পের গণমাধ্যমগুলো ফক্স নিউজ থেকে শুরু করে, ডোনাল্ড ট্রাম্পের অনুসারী বা তার অনুগত এই ফক্স নিউজ, তারা বলতে শুরু করেছে যে ট্রাম্পের বিজয় হয়েছে। ইরান ট্রাম্পের কাছে নথি স্বীকার করে হরমুজ খুলে দিয়েছে। দেখেন পর্দার অন্তরালে ঘটেছে কি, আর আমেরিকা বা ট্রাম্প প্রচার করছে কি। হাতে পায়ে ধরছে পাকিস্তানের ট্রাম্প ইরানকে বোঝাবার জন্য। যখন ইরান পাকিস্তানের মধ্যস্থতায় রাজি হলো, তখন মার্কিন গণমাধ্যমগুলো বা ট্রাম্পের কি বলবো যে পক্ষের যে গণমাধ্যমগুলো, তারা ইরানের পরাজয়কে কনফার্ম করে দিল বিশ্বের কাছে। 24 ঘন্টা পর ইরান দিল আবারও হরমুজ বন্ধ করে। ইরান বলল যতক্ষণ না মার্কিন ওয়ারশিপের একটিও হরমুজের ত্রিসীমানার মধ্যে থাকবে, হরমুজ বন্ধ থাকবে। এরপর ভারতের দুটো জাহাজ, ফ্রান্সের জাহাজ, ব্রিটেনের জাহাজে ইরান গুলি করলো, এবং 3টি দেশের এই 3টি জাহাজের কান্নাকাটি পৃথিবী দেখলো। অনুনয় বিনয় করে ক্ষমা চেয়ে কোন রকম জীবন রক্ষা করে তারা হরমুজ ত্যাগ করতে পারলো। এরপর ইরানের একটি কার্গো জাহাজ, যেটি চীন থেকে ইরানে আসছিল, কার্গো, এটা তেলের নয়, এই জাহাজটিকে আটক করলো আমেরিকা। ইরান প্রতিশোধ হিসেবে মার্কিন যুদ্ধ জাহাজে ড্রোন অ্যাটাক চালালো। আবারও সেই অঞ্চল ত্যাগ করলো আমেরিকা। শেষ পর্যন্ত ইরান বলে দিল ইরান কোনোভাবেই আমেরিকার সাথে কোনো আলোচনায় বসবে না, কারণ তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। কারণ যুদ্ধবিরতির মধ্যেই তারা হরমুজে অবরোধ করেছে। যখন যুদ্ধ চলছিল তারা এই সাহসটি করেনি। তো আমেরিকা যতক্ষণ হরমুজ ত্যাগ না করবে, ততক্ষণ এই অঞ্চলে শান্তি যেমন আসবে না, ততক্ষণ ইরান বসবে না। আমেরিকা কি করলো, ইরানকে একটার পর একটা হুমকি দিল, নাম নিশানা মুছে ফেলবে, ধ্বংস করে ফেলবে, পুরো ইরানকে বালু বানিয়ে ফেলবে, বোম্বিং করে একদম মাটির সাথে মিশিয়ে ফেলবে, ব্লাব 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 ব্লাব, যা পারলো ট্রাম্প সব বলল। কিন্তু মজার বিষয় কি জানেন, ইরান ট্রাম্পের এই বক্তব্যে এতটুকু ভয় পায়নি। সিআইএর একটি টিম আমেরিকাকে বলল, মিস্টার প্রেসিডেন্ট, আমাদের কাছে যে তথ্য আছে, ইরান আরেকটা বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং এই যুদ্ধে ইরান তার কাছে থাকা সবচেয়ে ভয়ঙ্কর গোপন মিসাইলগুলো পৃথিবীর সামনে হাজির করবে। কে বলছে? সিআইএর একজন খুব গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি। কাকে? হোয়াইট হাউসকে, মিস্টার প্রেসিডেন্টকে। এটা নিয়ে আমেরিকার রীতিমতো বিস্তর গবেষণা করে। গত কয়েকদিনে সিচুয়েশন রুমে একাধিকবার বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বারবারই বলেন প্রয়োজনে আমি নিউক্লিয়ার অ্যাটাক করব, কিন্তু মার্কিন প্রশাসন, মার্কিন জেনারেলরা ট্রাম্পের এই দাবির পক্ষে দাঁড়াচ্ছেন না। তারা বলছেন ইরান আমেরিকার যুদ্ধের অবস্থা নিউক্লিয়ারের দিকে যায়নি। এক ইরান হরমুজ দিয়ে পুরো পৃথিবীর কাছে লেংটু করে ফেলেছে আমেরিকাকে। এখন যদি ইরানে কোনো কারণে একটি মিস অ্যাডভেঞ্চার হয়, একটি নিউক্লিয়ার অ্যাটাক করে আমেরিকা, পুরো পৃথিবী আমেরিকাকে এই সুযোগে একা করে ফেলবে। আমেরিকা শুধু নিউক্লিয়ার দিয়ে পরাশক্তি হয়নি, নিউক্লিয়ার রেখে ব্যবহার না করেও পরাশক্তি হওয়া যায়। সেই থট বা সেই মিথকে যদি আমেরিকা ভেঙে ফেলে, আগামীকালকে মনে রাখবেন 205টি দেশের 9টি দেশের কাছে পারমাণবিক আছে। পৃথিবীর 205টি দেশের 9টি দেশের কাছে নিউক্লিয়ার আছে। এই নিউক্লিয়ার থাকা মানে সবকিছু নয়। ট্রাম্প বারবারই পাগলামি করছেন, প্রয়োজনে নিউক্লিয়ার অ্যাটাক করবেন, তার থ্রেটগুলো নিউক্লিয়ার দিকে। এক ট্রাম্প চাইলেই নিউক্লিয়ার অ্যাটাক করতে পারবেন না। এখানে অনুমোদনের জন্য আরো যে ব্যক্তিরা আছেন, তারা কেউ ট্রাম্পের পক্ষে দাঁড়াচ্ছেন না। মার্কিন জেনারেলরা তাকে বারবারই বোঝাবার চেষ্টা করছেন যে বিগত 40 দিনের যুদ্ধে ইরান যা পেয়েছে আমরা পাইনি। ইরান পৃথিবীর কাছে তার গ্রহণযোগ্যতা পেয়েছে, যেটা আগে ছিল না। আমেরিকা তার গ্রহণযোগ্যতা হারিয়েছে, যেটা ছিল সেটাও হারিয়ে ফেলেছে।
এক, এই যুদ্ধকে আমেরিকা, মার্কিন সেনারা, মার্কিন পলিটিশিয়ানরা, পৃথিবীর যত গুরুত্বপূর্ণ বা আমাদের মিত্র রাষ্ট্রগুলো, কেউ বলছে না এই যুদ্ধ আমেরিকার যুদ্ধ, সবাই বলছে এটা ইসরায়েলের যুদ্ধ, আমেরিকার লড়ছে। মিস্টার প্রেসিডেন্ট, আপনাকে পৃথিবীকে বোঝাতে হবে এই যুদ্ধ আমাদের যুদ্ধ। আমাদের সেনারা তারা তাদের মূল শক্তির জায়গাটা, দেশপ্রেমের জায়গা থেকে, মোরাল জায়গা থেকে তারা ভেঙে পড়েছে, কারণ এই যুদ্ধটা আমাদের না, আমরা কেবল প্রক্সি ওয়ার করছি ইসরায়েলের হয়ে। কে বলছে? মার্কিন জেনারেলরা। আমাদের সেনারা গত 50 বছরে এত মার খায়নি যেটা ইরানের কাছে খেয়েছে। আপনি ভালো করে তাকান, গালফ কান্ট্রিতে আমাদের সকল সিস্টেম অকেজো করে ফেলেছে ইরান। আমাদের থার্ড, আমাদের প্যাট্রিয়ট, আমাদের রাডার সিস্টেম সব অকেজো। আমাদের প্রত্যেকটা বেজকে লন্ড ভন্ড করে ফেলেছে, যেগুলো যুগের পর যুগ ধরে আমরা তৈরি করেছি, সেগুলো ইরান ড্রোন মিসাইল দিয়ে ধ্বংস করেছে। আমাদের সেনারা কিচ্ছু করতে পারেনি। আমরা নিরীহ মানুষকে যতটা সহজে মারতে পেরেছি, ইরানের মূল স্ট্রং জায়গাটাকে আমরা ভাঙতে পারিনি। তাহলে সেই ইরানকে আমরা কি করে দুর্বল করব? তার মানে ইরান এই যুদ্ধে তার মোরাল জায়গা থেকে, তার দেশপ্রেম থেকে বা তার অধিকারের জায়গা থেকে স্ট্রং জায়গায় আছে, স্ট্রং ভিতের উপর আছে, কিন্তু আমরা নেই। আমাদের সেনারা এই লড়াইটা তাদের নিজের মনে করছে না, কিন্তু শুধু নির্দেশ বাস্তবায়ন করছে। আমরা ইস্পাহানে পরাজিত হয়েছি, এতগুলো সেনা নিয়ে আমরা ফেরত এসছি, অনেকেই প্রাণ হারিয়েছে, আমাদের বিশাল সামরিক বহরকে ইরান ধ্বংস করে ফেলেছে, পৃথিবী দেখেছে, সেখানেও আমাদের পরাজয় হয়েছে। 40 দিনে প্রত্যেকটা দিন আমাদের পরাজয় রচিত হয়েছে। এক একটা দিন আমরা পৃথিবীর কাছে মুখ দেখানোর জন্য আমাদের নতুন করে মানে কি বলবো, যে মুখোশ পরে হাজির হতে হয়েছে। কে বলছে? মার্কিন জেনারেলরা। মিস্টার প্রেসিডেন্ট, সিদ্ধান্ত আপনাকে পরিবর্তন করতে হবে। ট্রাম্প ভেতরে চাপ খাচ্ছে, বাইরে আরেকটা বলছে। এখন পর্যন্ত ইরান আমেরিকা বৈঠকের যে বিষয়টি পাকিস্তানে চলমান, কি বলছি আপনাদের, পাকিস্তানে এসে মার্কিন ডেলিগেটরা বসে আছেন, ইরান এখনো আসেনি। আমেরিকা বসে আছে কখন ইরানের বিমানটি পাকিস্তানে আসবে, কিন্তু ইরান বলছে যে আমরা আসবো না। তাহলে ঠেকায় পড়ছে কে? বলেন এটা কি নতুন করে পৃথিবী? ইরান কিভাবে কৌশলে মনস্তাত্ত্বিক লড়াইতে আমেরিকাকে পরাজিত করছে, ট্রাম্পকে বারবার পরাজিত করছে, খেয়াল করছেন? এই যুদ্ধে কৌশলের খেলায়, পরিকল্পনার খেলায়, মনস্তাত্ত্বিক খেলায়, এবং এই যুদ্ধে সবচেয়ে বড়, পৃথিবীকে সহজ বাক্যে পক্ষ বিপক্ষের যে বার্তাগুলো, ইরান যে খেলাটা খেলছে, আমেরিকা সেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমেরিকার সবচেয়ে বড় শক্তি নেটো আমেরিকার পাশে দাঁড়ায়নি। আমেরিকার অন্যতম মিত্র হলো ইউরোপের বন্ধুরা, একজনও আসেনি, কিন্তু এরা তলে তলে ইরানের সাথে যোগাযোগ করছে। ইরান এমন এক নিউক্লিয়ার খেলা খেলেছে, পৃথিবীর সকল নিউক্লিয়ারকে পরাজিত করে ফেলেছে, সেটার নাম হরমুজ প্রণালী। এই এক হরমুজ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে কাহিল করে ফেলেছে, পুরো ট্রাম্পের নাক কেটে পৃথিবীর কাছে তাকে সাইজ করে ফেলেছে। এখন ইরান একটি বক্তব্যের উপর অটুট, তুমি আমার হরমুজ থেকে চলে যাও। হরমুজে আমি টোল আদায় করে কে আসবে যাবে তার উপর যে সিদ্ধান্ত নিয়েছি, পার্লামেন্টে ভোটাভুটি করেছি, যে বিল পাশ করছি, তুমি এখানে হাত দিলে আমি কোনোভাবে মানব না। তুমি যতদিন চাও আমি যুদ্ধ করে যাব, যতদিন চাও। ট্রাম্প পড়ে গেছেন একটা বড় বিপদে, কারণ আয়াতুল্লাহ আলী খামেনিকে যতটুকু ম্যানেজ করা যেত, মুস্তফা খামেনি একেবারেই মানতে রাজি না। এতটা তিনি কট্টর বলবো না, শব্দটা পজিটিভ ভাবে বলি, তার দেশের প্রতি তার যে ডেডিকেশন, তার দেশের প্রতি যে প্রেম, বা একটা বৃহৎ পরাশক্তিকে তিনি চোখে চোখ রেখে কথা বলার যে দুঃসাহস, পুরো পৃথিবী আমেরিকাকে আর ইরানকে নতুন রূপে দেখতে শুরু করেছে। বিশ্বাস করবেন, ইন্দোনেশিয়া, তাদের দেশের ভেতরে আমেরিকার জনপ্রিয়তা কমে গেছে। পৃথিবীর বহু দেশ থেকে এখন তথ্য আসতে শুরু করেছে, যারা তাদের জনগণ আমেরিকার পাশ থেকে সরে যেতে সরকারকে চাপ দিচ্ছে। ইউরোপের দেশগুলো আমেরিকার পক্ষ ত্যাগ করতে শুরু করেছে। বুঝতে পারছেন? শুধু তাই নয়, যে দেশগুলো দীর্ঘদিন আমেরিকার দালালি করতো, সেই দেশগুলোর ভেতর থেকে আমেরিকা বিরোধী মনোভাব সৃষ্টি হচ্ছে, যেগুলো মার্কিন গণমাধ্যম প্রতিদিন প্রচার করছে। এই অবস্থার মধ্যে আমেরিকা এমন একটি জায়গায় পড়ে গেছে, এই যুদ্ধ আমেরিকাকে সবকিছু, মানে আমেরিকার পুরো অস্তিত্বে টান দিয়েছে, তার অহংকারের চাদরটা খুলে নিয়ে গেছে।
আর ইরান তার জায়গায় ফিরে এসছে। এই যুদ্ধে ইরান যা পাবে আমেরিকা তার কিচ্ছু পাবে না। নেক্সট টাইম যেই তথ্যটি বললাম যে মার্কিন গোয়েন্দাদের কাছে তথ্য আছে ইরান কোনো বিগ সারপ্রাইজ তার পকেটে রেখেছে। এই সারপ্রাইজটা কি হতে পারে এটা এখন আমেরিকার মাথা নষ্টের কারণ। যে ইরান ভয় পাচ্ছে না কেন, ইরান এতটুকু নড়ছে না কেন, আমেরিকার হুমকি ধমকিতে ইরান এতটুকু ভীত হচ্ছে না কেন, ওদের কাছে আছেটা কি? ওরা যে বারবার বলছে যে আমেরিকাকে সারপ্রাইজ দেবে, সেটা কি হতে পারে? এটা নিয়ে রীতিমতো মার্কিন গবেষকরা তারা এখন চুল ছিটছে যে কি আছে ইরানের কাছে। ইসরায়েলের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কি আছে ইরানের কাছে। তারা এখন খুঁজতে শুরু করছে ইরানের কাছে কি এমন আছে। কিন্তু ইরান বলছে আছে সারপ্রাইজ, তুমি যদি আমার দেশে আক্রমণ করো আমি তোমাকে সেই সারপ্রাইজটা দেব। কিন্তু আমেরিকা এখন ভয় পাচ্ছে, আক্রমণ করবে নাকি সমঝোতা করে কোন রকম ফেস সেভিং করে তিনি যুদ্ধটা থামাবেন। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ বা প্রশাসন বা ডিপ স্টেটের চাপ, যুদ্ধ বন্ধ করো। অন্যদিকে নেতানিয়াহুর চাপ, যুদ্ধ বন্ধ করো না, ইরানকে শেষ করো। কিন্তু ইরানকে শেষ করতে যে প্রথম 40 দিনে পারেনি, সে বাকি সময়টিতে পারবে কি করে? নিশ্চয়তা কি যে ইসরায়েল আমেরিকা বলছে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে আমরা ইরানকে শেষ করে দেব, নিশ্চিহ্ন করে দেব। আজ পর্যন্ত সেই ইসরায়েল আমেরিকা 40 দিন পরে হিসেবের খাতায় দেখলো তাদেরই সবকিছু হারিয়েছে। কেবল ইরানের কিছু ভবন, কিছু সাধারণ মানুষ, কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা ছাড়া ইরানের কাছ থেকে কিচ্ছু পায়নি তারা। এই যুদ্ধ ইরানকে দিয়েছে, আবারও বলছি। হ্যাঁ, ইরানের ব্যাপক ক্ষতি হচ্ছে, আয়াতুল্লাহ আলী খামেনি নেই, গুরুত্বপূর্ণ সেনা অফিসাররা নেই, এগুলো ইরানকে মোটেও ভাবায়নি। তো যারা চলে গেছেন তাদের চেয়ে যোগ্য ব্যক্তিরা কেন যেন মনে হয় ইরানের চেয়ারে এসে বসে গেছেন। এমন একটি স্ট্রাকচার ইরান তৈরি করেছে, যারা চলে যান তাদের পরবর্তী ব্যক্তিরা আরো স্ট্রং, আরো সাহসী, আরো ইমানদার যেন প্রমাণ করছে। আয়াতুল্লাহ আলী খামেনি তিনি নিঃসন্দেহে একজন ডাকসাইটে একজন বর্ষিয়ান নেতা। তার ছেলে এসে আমেরিকাকে পরাস্ত করেনি, এই যুদ্ধটা তো তার ছেলের নেতৃত্বে হচ্ছে, তাই তো? তিনি কি কোনো ভুল করেছেন? না, কারণ ইরান এমন একটি কাঠামো তৈরি করেছে, সুপ্রিম কাউন্সিল বলি বা আইআরজিসি বলি বা তাদের যে ডিপ স্টেটের ভেতরে যারা যুদ্ধকালীন পরিকল্পনা তৈরি করেন, তারা যে কাজগুলো করছেন প্রত্যেকটা সফলতা ইরান পেয়েছে। হ্যাঁ, তাদের একটাই দুর্বলতা, ভিতরে বিশ্বাসঘাতক চিহ্নিত করা। এই বিশ্বাসঘাতকরা তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্থান বর্ণনা করে দিয়ে মোসাদের কাছে ইসরায়েল বা আমেরিকার টার্গেটে পরিণত করে তাদেরকে হত্যা করেছে। এটা সত্য কথা। যেমন নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে আমেরিকা একটা ছোট্ট অ্যাটাকের মাধ্যমে, একটা অভিযানের মাধ্যমে। কিন্তু ইরান থেকে কাউকে নিতে পারেনি। ইরানের লোকেরা যারা মারা গেছে কেউ পালিয়ে থেকে মরেনি, প্রত্যেকে তার ঘর থেকে মারা গেছে। তার মানে তারা শহীদি মৃত্যুর জন্য যেন প্রস্তুত ছিল। তো সেই জাতিকে তো আসলে হারানো যাবে বলে আমার মনে হয় না। এখন পৃথিবী অনিশ্চিত আরেকটা যাত্রার দিকে যাচ্ছে। যদি ইরান পাকিস্তানে এই আলোচনায় না বসে তাহলে আমেরিকা কি করবে? কয়দিন অপেক্ষা করবে পাকিস্তানে, নাকি শেষ পর্যন্ত ইরানের হাতে পায়ে ধরে আবারও ইরানকে এনে একটা সমঝোতা করবে? এই বিষয়গুলো কিন্তু আমরা আগামী কয়েক ঘন্টার মধ্যে জানতে পারবো। এখনো সময় আছে, কারণ ইরান থেকে পাকিস্তানের দূরত্ব খুবই কম, কিন্তু আমেরিকার দূরত্ব অনেক বেশি। ইরান চাইলে কয়েক ঘন্টার মধ্যে চলে আসতে পারবে। বাট পর্দার আড়ালে আমেরিকা ইরানকে কোন কোন শর্ত মানার পক্ষে রাজি করাতে পারবে সেই বিষয়টি আমরা এখন দেখতে চাই। কারণ ইরান তখনই আসবে যখন আমেরিকা ইরানের শর্ত মানবে। এবার ইরান শর্ত না মেনে ওই আলোচনায় বসে শর্তের খেলা না, আগেই শর্ত মানতে হবে, তারপরে আলোচনা হবে। এই খেলাটা খেলছে এখন ইরান। আমরা দেখতে চাই শেষ পর্যন্ত কি হয়। দর্শক, আমরা আজ রাতে আবার একাধিকবার আসবো লাইভ সম্প্রচারে। সে সময় আমরা আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ খবরগুলো দেব। এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।